হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি দৃঢ়বস্তুর ঘূর্ণন গতি এই অধ্যায়ের তৃতীয় ক্লাস করব। তো ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আজকে এটা করব, সেটা হচ্ছে জাড্য ভ্রামক নির্ণয় করার দুটি ইম্পর্টেন্ট থিওরেমস। এক নম্বর থিওরেম হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, দ্যাট মিন্স প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ওকে, তো এই উপপাদ্যটা কি? এই উপপাদ্যটা আমি বোঝানোর জন্য বোর্ডে একটা ছবি আঁকছি। সাপোজ এটা রিজিড বডি, ভরকেন্দ্রগামী অক্ষ, তার সাপেক্ষে জাড্য ভ্রামক যদি ICM হয়, সেন্টার অফ মাস, তাহলে এই অক্ষের সমান্তরালে যে কোনো একটা অক্ষ দুটির মধ্যে দূরত্ব হচ্ছে, পারস্পরিক দূরত্ব হচ্ছে ডি, ধরো সাপোজ এটা ও বিন্দু, ও থেকে সি দূরত্ব ডি ধরো, এই বস্তু ভর হচ্ছে এম। তাহলে এই অক্ষের সমান্তরালে যে কোনো একটি অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক যদি আই হয়, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে বলতে পারি I = ICM + MD²। আমি যেটা বললাম সেটা বোর্ডে লিখছি আমি, দেখো তোমরা, যে কোনো বস্তুর ভরকেন্দ্রগামী অক্ষের সমান্তরালে যে কোনো অক্ষের সাপেক্ষে বস্তুটির জাড্য ভ্রামক I হলে সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে I = কত হবে না, ICM + MD², যেখানে ডি হচ্ছে এই অক্ষ দুটির মধ্যে দূরত্ব আর এম হচ্ছে বস্তুটির ভর। এটাই হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্যের গাণিতিক রূপ। I = ICM + MD²। ICM হচ্ছে এই বস্তুর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক, আর এম হচ্ছে এই দৃঢ় বস্তুর ভর, আর ডি হচ্ছে এই সমান্তরাল অক্ষ দুটির মধ্যে দূরত্ব। ওকে, তো এটাই হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এবং এই থিওরেম যে কোনো বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক সমস্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, নেক্সট যে থিওরেমটা বলবো সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। লম্ব অক্ষ উপপাদ্য, দ্যাট মিন্স পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ওকে, তো এই থিওরেম ভ্যালিড হয় কেবলমাত্র দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ দ্বিমাত্রিক বস্তু মানে সাচ অ্যাজ প্লেন ল্যামিনা, ইউনিফর্ম প্লেন ল্যামিনা, মানে সমতল পাত। তো সমতল পাতের মতো কোনো বস্তুর তলে দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক যদি সাপোজ IX এবং IY হয়, পরস্পর লম্ব অক্ষ, তাহলে ওই তলের সঙ্গে লম্ব এবং ওই লম্ব অক্ষদ্বয়ের ছেদবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক যদি I হয় বা IZ হয়, তা লম্ব অক্ষ উপপাদ্য থেকে IZ হচ্ছে IX + IY। আচ্ছা, যে জিনিসটা আমি বললাম এটা বোর্ডে লিখি, নাহলে বোঝা যাচ্ছে না ব্যাপারটা। সাপোজ এটা হচ্ছে তোমার একটা রেক্ট্যাঙ্গুলার প্লেন ল্যামিনা, মানে সুষম ইউনিফর্ম প্লেন ল্যামিনা, সমতল পাত, সুষম সমতল পাত। এটা হচ্ছে ইউনিফর্ম ল্যামিনা, এবং ধরো এই অক্ষ, ধরো এটা ধরো সাপোজ X অক্ষ, তাহলে এই অক্ষের সাথে জাড্য ভ্রামক ধরো সাপোজ IX, আর এটা Y অক্ষ সাপোজ, তাহলে এই অক্ষের সাথে জাড্য ভ্রামক হচ্ছে ধরো সাপোজ IY, এটা এর ছেদবিন্দু। তো ছেদবিন্দুগামী এই তলের সঙ্গে লম্ব,
অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক, সাপোজ এটা জেড অ্যাক্সিস, তাহলে দিস ইজ আই অর আই জেড, তাহলে আই জেড হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। ওকে, আমি থিওরেমটা বলে লিখছি। সাপোজ সমতল পাতের মতো, দ্যাট মিন্স দ্বিমাত্রিক বস্তু। সমতল পাত মানে প্লেন ল্যামিনা। সমতল পাত মিন্স হচ্ছে প্লেন ল্যামিনা, সমতল পাত, তাহলে দ্বিমাত্রিক বস্তু এটা। সমতল পাত একটা দ্বিমাত্রিক বস্তু। তো সমতল পাতের মতো কোনো বস্তুর তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষ সাপেক্ষে বস্তুটির লম্ব অক্ষ সাপেক্ষে জাড্য ভ্রামক আই এক্স ও আই ওয়াই হলে, আই এক্স ও আই ওয়াই হলে, এই যে আই এক্স আর আই ওয়াই যদি হয়, তাহলে হলে ওই দুটি অক্ষের আর কি, ওই দুটি অক্ষের ছেদ বিন্দুগামী, কিন্তু পাতটির তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত অক্ষ সাপেক্ষে বস্তুটির জাড্য ভ্রামক, সাপোজ আই অর আই জেড, আই হলে, তাহলে লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে ফ্রম পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, তাহলে কি বলা যায় না, আই ইকুয়াল টু হবে আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই, এটাই হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। ওকে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তো এই থিওরেমটা প্রযোজ্য হচ্ছে দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে, কেবলমাত্র দ্বিমাত্রিক বস্তু, সাচ অ্যাজ প্লেন ল্যামিনা, ইউনিফর্ম প্লেন ল্যামিনা, সমতল পাত। এখন আমরা তোমাদের এই উপপাদ্যগুলির প্রয়োগ দেখাবো, এই উপপাদ্যগুলির অ্যাপ্লিকেশন। আমরা এই অ্যাপ্লিকেশন কী দেখাবো না, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বস্তু জাড্য ভ্রামক আমাদের জানা আছে, আগের দিন বলেছিলাম। আমি একটা লিস্ট বানিয়েছিলাম কয়েকটা বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক জানা আছে। তাহলে এবার অক্ষটা যদি প্রান্তবিন্দুগামী হয় তাহলে কি হবে, বা অক্ষটা যদি ব্যাসগামী হয় তাহলে জাড্য ভ্রামক কী হবে, সেগুলো অ্যাপ্লিকেশানে দেখাবো আমি তোমাদের। তাহলে এখন উপপাদ্যগুলির প্রয়োগ। এটা হচ্ছে উপপাদ্যগুলির প্রয়োগ। আমি কয়েকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, কয়েকটা অ্যাপ্লিকেশন দেখলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে, তার যে কোনো অ্যাপ্লিকেশন দিলে তুমি পারবে। ওকে, তো সাপোজ 1 নম্বর বলছি সেটা হচ্ছে সাপোজ কোনো দণ্ডের, কোনো সরল দণ্ড, সুষম সরল দণ্ডের প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক, কোনো দণ্ডের প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করতে হবে। ওকে, তার আমি একটা সাপোজ দিস ইজ সিম্পল রড দণ্ড, এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ, জাড্য ভ্রামক হয় ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, সাপোজ আইসিএম, এটা সেন্টার অফ মাস। দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল হচ্ছে লেন্থ অফ দি রড। এখন যেটা বের করবো সেটা হচ্ছে দণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষ,
এই অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক যদি আই হয় তাহলে দেখো এই অক্ষটা কীরকম, অবভিয়াসলি দুটো কি প্যারালাল অক্ষ মানে সমান্তরাল অক্ষ। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, আই ইকুয়াল টু কী হয়, আইসিএম প্লাস দণ্ডের ভর ইন্টু এই ডিস্টেন্স যদি ডি হয় তাহলে এখানে ডি হচ্ছে L/2, ডি ইকুয়াল টু L/2। তাহলে আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। ওকে, তাহলে কি বললাম, তাহলে এখানে আমরা কি বের করতে হবে, আই হচ্ছে কি না কোনো সরল দণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক, কোনো সরল দণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক কত হয়, আই হলে তাহলে কি অক্ষ, সমান্তরাল অক্ষ। সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে আই ইকুয়াল টু আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। তাহলে আইসিএম কত হয়, আগের দিন বলেছিলাম একটা দণ্ডের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক কত হয় 1/12 ml স্কোয়ার। তাহলে 1/12 ml স্কোয়ার, আর দিস ইজ এম ডি স্কোয়ার, ডি মানে L/2 এর হোল স্কোয়ার। তাহলে কত হয়ে গেল 1/12 ml স্কোয়ার প্লাস 1/4 1/4 ml স্কোয়ার। দ্যাট মিন্স এটা যোগ করলে হবে 1/3 ml স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু হয়ে গেল 1/3 ml স্কোয়ার। ওকে, 1/12 আর 1/4 যোগ করলে হবে 1/3, তাহলে 1/3 ml স্কোয়ার। তাহলে দেখো ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক আমার জানা আছে, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক জানা থাকলে আমরা প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক সহজে নির্ণয় করতে পারি এই উপপাদ্য প্রয়োগে। এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, আমি আর একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, দিলে তোমরা একটা আইডিয়া পাবে। আর একটা অ্যাপ্লিকেশন কি, নাম্বার টু হচ্ছে সাপোজ আয়তাকার পাতের লম্ব হবে, আয়তাকার পাত মানে রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, আয়তাকার পাতের সঙ্গে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক। আয়তাকার পাতের সঙ্গে লম্বভাবে অবস্থিত ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক। ওকে, এটা আমাদের নির্ণয় করতে হবে। আয়তাকার পাতের সঙ্গে লম্বভাবে অবস্থিত ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক কী হয় বের করতে হবে। সাপোজ এটা হচ্ছে আয়তাকার পাত, আমরা আগের দিন বলেছিলাম যে এটা ধরো এটা প্রস্থের সঙ্গে সমান্তরাল অক্ষ, জাড্য ভ্রামক যদি আই সাপোজ IY, আর দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল অক্ষ সাপেক্ষে জাড্য ভ্রামক যদি IX হয়, I(x) হয়, তাহলে দেখো আয়তাকার পাতে ভর কেন্দ্রগামী মানে এই অক্ষ, ভর কেন্দ্রগামী অক্ষ, এবং এই দুটি ভর কেন্দ্রগামী অক্ষ মানে এই অক্ষটা ভর কেন্দ্রগামী এবং এই পাতের সঙ্গে লম্বভাবে আছে। ওকে, তাহলে এটা যদি আই হয় তাহলে এখানে অবভিয়াসলি এটা কি উপপাদ্য, এই দুটো অক্ষ কি আছে, লম্ব অক্ষ। তা লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে বলতে পারি I ইকুয়াল টু IX প্লাস IY। তাহলে এখন আমরা এটা নিব, এটা হচ্ছে লেন্থ, তাহলে L/2 হবে, লেন্থটা হচ্ছে L/2, আর এখানে বিটা হচ্ছে লেন্থটা সাপোজ L আর প্রস্থটা হচ্ছে B। ওকে, তাহলে দেখো তাহলে আয়তাকার পাতের লম্বভাবে অবস্থিত ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক আই হলে তাহলে বলতে পারি লম্ব অক্ষ উপপাদ্য থেকে, ফ্রম পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তাহলে কি হয় না I ইকুয়াল টু হয়
আই এক্স প্লাস আই ওয়াই। আই এক্সটা দেখো, এই অক্ষটা হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল, তাহলে এই অক্ষের দূরত্ব যখন আসবে বি আসবে, মানে এটা কত হয় আগের দিন বলেছিলাম 1/12 এম বি স্কোয়ার। আর আই ওয়াইটি যখন বের করতে হবে ডিস্টেন্সটা এল দিয়ে আসবে, তাহলে 1/12 এম এল স্কোয়ার। তাহলে আই এক্সটা হচ্ছে কি, আই এক্সটা হচ্ছে পাতের দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল একটি অক্ষ, আর আই ওয়াইটা হচ্ছে এই পাতের প্রস্থ বরাবর প্রস্থের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত একটি অক্ষ, এবং এই অক্ষগুলো অবশ্যই ভরকেন্দ্রগামী। তাহলে আয়তাকার পাতের সঙ্গে লম্বভাবে অবস্থিত ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যার ডায়াগ্রাম যদি আই হয়, তা লম্ব অক্ষ উপপাদ্য থেকে বলতে পারি আই ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে আই এক্সটা হচ্ছে 1/12 এম বি স্কোয়ার, কারণ যখন আই এক্স ক্যালকুলেট করা হবে এই ডিস্টেন্সটা বি দিয়ে আসবে, তাহলে অবভিয়াসলি 1/12 এম বি স্কোয়ার হবে। আর আই ওয়াই যখন হবে ডিস্টেন্সটা এল দিয়ে আসবে, তাহলে 1/12 এম এল স্কোয়ার। এমটা হচ্ছে এই পাতটির ভর, তাহলে এটা কত হয়ে গেল না 1/12 এম কমন চলে গেল এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আয়তাকার পাতের সঙ্গে লম্বভাবে অবস্থিত ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক। এখন আমরা 3 নম্বর অ্যাপ্লিকেশন বলবো, নাম্বার 3। নাম্বার 3, ধরো কোনো চাকতি ডিস্ক, কোনো চাকতির ব্যাসগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক। কোনো চাকতির ব্যাসগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক। ওকে, নাম্বার 3, কোনো চাকতির ব্যাসগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক। আমি ছবিতে দেখাচ্ছি, সাপোজ এটা হচ্ছে একটা চাকতি। ওকে, তো চাকতির ব্যাসগামী অক্ষ ধরো এই একটা ব্যাসগামী অক্ষ, এই একটা ব্যাসগামী অক্ষ, পরস্পর দুটো লম্ব অক্ষ অবশ্যই। ওকে, ধরো এই অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক যদি আই হয়, এই অক্ষ সাপেক্ষে এই ব্যাসগামী, ধরো এই ব্যাসগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক যদি আই হয়, তাহলে এই ব্যাসের সঙ্গে লম্ব হবে অপর একটি অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামকটাও অবশ্যই আই হবে। কারণ কি না চাকতিটি প্রতিসম, চাকতিটির সমস্ত ব্যাস সদৃশ। ওকে, তাহলে আমাদের কী বের করতে হবে, এই আই বের করতে হবে। আর আমরা কি জানি না আইসিএম জানি, না চাকতির ভর কেন্দ্রগামী। সাপোজ ভর কেন্দ্রগামী অক্ষ ধরো এই অক্ষের, মানে ভর কেন্দ্রগামী অক্ষ মানে ভর কেন্দ্রগামী এবং চাকতির তলের সঙ্গে লম্ব, ভর কেন্দ্রগামী এবং চাকতির তলের সঙ্গে লম্ব অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক যদি আইসিএম হয়, আইসিএম সেন্টার অফ মাস, তাহলে আইসিএম কত জানি আমরা, আইসিএম জানি 1/2 এম আর স্কোয়ার। আর হচ্ছে এই চাকতির ব্যাসার্ধ। ওকে, চাকতির ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি যে ধরা যাক চাকতির একটি ব্যাসগামী অক্ষের সাপেক্ষে, ধরা যাক চাকতির একটি ব্যাসগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক আই হলে, তাহলে একটি ব্যাসগামী অক্ষের জাড্য ভ্রামক যদি আই হয়, তাহলে অন্য একটি ব্যাসগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক আই হবে। ওকে, তাহলে হলে ওই ব্যাসের সঙ্গে লম্বভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত অপর একটি ব্যাসের সাপেক্ষে জাড্য ভ্রামক কত হবে না আই হবে। কারণ চাকতির এখানে সমস্ত ব্যাস কি হয় সদৃশ, মানে চাকতিটি প্রতিসমভাবে থাকে, চাকতিটি
সিমেট্রিক্যাল। ওকে, তাহলে দেয়ারফর বলতে পারি যে অবভিয়াসলি এটা লম্ব অক্ষ উপপাদ্য। তার লম্ব অক্ষ উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি না আইসিএম ধরো এটা আইজেড। ওকে, তাহলে আইসিএম ইকুয়াল টু আই প্লাস আই, এটা ধরো আইএক্স, এটা আইওয়াই, তাহলে আইএক্স প্লাস আইওয়াই ইকুয়াল টু আইজেড সাপোজ। তাহলে আইসিএম ইকুয়াল টু আই প্লাস আই। তাহলে আইসিএম কত জানি আমরা? আইসিএম জানি হাফ এম আর স্কোয়ার 2i। ওকে, যেখানে এম হচ্ছে চাকতির ভর, আর হচ্ছে চাকতির রেডিয়াস। তাহলে আই কত হয়ে গেল? 1/4 এম আর স্কোয়ার। তাহলে এটা চাকতির ব্যাসগামী অক্ষের সাথে যার ভ্রামক হচ্ছে 14 এম আর স্কোয়ার। সিমিলারলি আমরা বলতে পারি কোনো রিং, চাকতির বদলে কোনো রিং যদি নিই, নাম্বার 4 দেখো কোনো রিং যদি নিই, কোনো রিংয়ের সাপোজ কোনো রিংয়ের ব্যাসগামী অক্ষের সাথে যার ভ্রামক কত হবে? তাহলে দেখো এখানে চাকতির জায়গায় রিং নেওয়া হোক, দিস ইজ রিং, যার ভ্রামক এই অক্ষের সাপেক্ষে আই, আর এর সঙ্গে লম্ব হবে অপর একটি অক্ষের সাপেক্ষে যার ভ্রামক অবশ্যই আই হবে, কারণ রিংয়ের সমস্ত ব্যাস সদৃশ। তাহলে এখানে বলতে পারি রিংয়ের জায়গায় চাকতির জায়গায় রিং বলতে পারি। তা ধরা যাক রিংয়ের একটি ব্যাসগামী অক্ষের সাপেক্ষে যার ভ্রামক আই হলে ওই ব্যাসের সঙ্গে লম্বভাবে অবস্থিত অপর একটি ব্যাসের সাপেক্ষে যার ভ্রামক আই হবে। ওকে, কারণ রিংয়ের সমস্ত ব্যাস সদৃশ। তা লম্ব অক্ষ উপপাদ্য থেকে আইসিএম মানে এই ভরকেন্দ্রগামী এবং রিংয়ের সঙ্গে রিংটির ভরকেন্দ্রগামী এবং রিংটির তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে যার ভ্রামক হচ্ছে আইসিএম। সেন্টার অফ মাস হলে লম্ব অক্ষ উপপাদ্য থেকে আইসিএম ইকুয়াল টু আই প্লাস আই। তাহলে আইসিএম কত হয়? রিংয়ের ক্ষেত্রে আইসিএম হয় এম আর স্কোয়ার। ওকে, রিংয়ের ক্ষেত্রে আইসিএম কত হয়? এম আর স্কোয়ার। দিলে কত হবে? এটা হবে হাফ এম আর স্কোয়ার। এম হচ্ছে রিংয়ের ভর আর হচ্ছে রিংয়ের রেডিয়াস। ওকে, তাহলে দেখো তোমাদের একটা ধারণা জন্মাচ্ছে যে জড়তা ভ্রামক নির্ণয় করার জন্য যে একটা আইডিয়া, তোমরা একটা আইডিয়া নিশ্চয়ই পাচ্ছ যে প্রথমে দেখতে হবে তোমাদের মানে অক্ষ দুটো কিভাবে আছে, লম্ব আছে না প্যারালাল আছে। ওকে, তাহলে সেই অক্ষ উপপাদ্য লাগাতে হবে। এখানে দুটো অপশান, আইদার প্যারালাল অ্যাক্সিস থিওরেম অর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তো তোমাদের একটা ধারণা জন্মাচ্ছে যে যদি আমরা আইসিএম জানি, সেন্টার অফ মাস, কোনো দৃঢ় বস্তুর মানে অক্ষের সাপেক্ষে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যার ভ্রামক যদি জানি, তাহলে দেখো ওই বস্তুর সঙ্গে হয়তো ওই বস্তুর স্পর্শগামী বা ওই বস্তুর ব্যাস বরাবর বা ওই বস্তুর প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে যার ভ্রামক সহজে নির্ণয় করা যায় এই দুটি উপপাদ্যের প্রয়োগে। ওকে, আমি আর একটা অ্যাপ্লিকেশন দেখাই, 5 নম্বর অ্যাপ্লিকেশন দিলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে আশা করছি। 5 নম্বর অ্যাপ্লিকেশন, একটা স্ফিয়ার, নিরেট গোলক। নাম্বার 5, সাপোজ নিরেট গোলকের কোনো নিরেট গোলক, তাহলে নিরেট গোলকের সাপোজ গোলকের স্পর্শক বরাবর মানে অক্ষ সাপেক্ষে একটা নিরেট গোলকের স্পর্শকের সাপেক্ষে আর কি, নিরেট গোলকের স্পর্শকের সাপেক্ষে জাড্য ভ্রামক। দেখো আমি রিজিড বডির কয়েকটা বললাম, প্রথমটা বললাম সরল দণ্ড, তারপর আয়তাকার পাত, তারপর চাকতি, তারপর রিং, আর এটা আমি বলছি নিরেট গোলক। এরকম যে কোনো একটা আইডিয়া তুমি পেয়ে যাবে। তো নিরেট গোলকের স্পর্শকের সাপেক্ষে জাড্য ভ্রামক, সেটা যদি আই হলে তাহলে দেখো কি অক্ষ উপপাদ্য হচ্ছে। সাপোজ এটা হচ্ছে একটা নিরেট গোলক, এটা হচ্ছে নিরেট গোলক। তো এর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক ধরো আইসিএম, আর
এর ধরো স্পর্শক, ধরো এটা স্পর্শক আমি অক্ষ, তাহলে অবশ্যই এটা হচ্ছে রেডিয়াস, এটা আই বের করতে হবে, কেমন? তাহলে গোলকের ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে দেখো নিরেট গোলকের স্পর্শকের সাপেক্ষে, নিরেট গোলকের স্পর্শকের সাপেক্ষে জাড্য ভ্রামক যদি আই হয়, আই হলে তাহলে কি লিখব? কিউ উপপাদ্য, অবভিয়াসলি সমান্তরাল অক্ষ উপপাদ্য। কি? তাহলে এটা সি সেন্টার অফ মাস, এটা ধরো স্পর্শক, এটা ধরো একটা বিন্দু, সাপোজ ডিস্টেন্স আর আছে, তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে তাহলে কি বলতে পারি না, আই ইকুয়াল টু আই সি এম প্লাস এম ডি স্কোয়ার। ডিটা হচ্ছে এই ডিস্টেন্সটা, মানে এখানে রেডিয়াস, তাহলে এখানে ডিস্টেন্স মানে রেডিয়াস, তাহলে আইসিএম কত হয়? গোলকের 2/5 এম আর স্কোয়ার, আর দিস ইজ এম আর স্কোয়ার, দিলে আই কত হয়ে গেল না 7/5 এম আর স্কোয়ার। এমটা হচ্ছে গোলকের ভর, আর হচ্ছে গোলকের রেডিয়াস। ওকে, আমি তোমাদের একটা ধারণা দিলাম যে দুটি থিওরেম বললাম জাড্য ভ্রামক নির্ণয়ের, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য। আর এই উপপাদ্যগুলির প্রয়োগে কিভাবে জাড্য ভ্রামক নির্ণয় করা যায় এই ধারণা দেওয়ার একটা চেষ্টা করলাম। ওকে, তোমরা ক্লাসটি ফলো করো আর বাকি কিছু অ্যাপ্লিকেশান বই থেকে দেখে নেবে। ওকে, এই ক্লাস আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।